আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিকিউ অ্যানালাইসিসের সলভ ক্লাসের ফার্স্ট লেকচারে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে পদার্থের অবস্থা। আমরা কিন্তু একটা সিকিউ অ্যানালাইসিসের ক্লাস করেছিলাম, যেখানে আসলে কোন ধরনের কোশ্চেনগুলো এসে থাকে সেখানে কিন্তু একটা ভালো বিস্তারিতভাবে একটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এখন তারই ধারাবাহিকতা এখন আমরা সলভ ক্লাসগুলো দিচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তাহলে চলুন শুরু করি। আমাদের প্রথম যে কোশ্চেনটা এখান থেকে এসে থাকে সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার সম্পর্কিত। গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার সম্পর্কিত। গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার সম্পর্কিত যে প্রথম কোশ্চেনটা আমাদের এসে থাকে সেটা হচ্ছে যে বিক্রিয়া হতে প্রাপ্ত গ্যাসীয় উৎপাদের ব্যাপনের হার। এবং আমি যে বিক্রিয়াগুলো এখানে লিখবো, যে সাধারণত এই বিক্রিয়াগুলো আমাদের পরীক্ষায় এসেছে, CH ট্রিপল বন্ড CH, এবং এটাকে যখন হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেওয়া হয়, কার সাথে? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেওয়া হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তাহলে কিন্তু আমরা যে উৎপাদটা পাই সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এর 2 নম্বর যে কোশ্চেনটা এখান থেকে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আমরা নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া দিব, এবং বিক্রিয়া দিয়ে যে উৎপাদটা পাই আমরা জানি যে অ্যামোনিয়া উৎপাদিত হয়। এবং 3 নম্বর আমি যে বিক্রিয়াটা এখানে রেখেছি আমি, যে সালফার প্লাস অক্সিজেন বিক্রিয়া করে আমরা জানি যে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে, সালফার ডাইঅক্সাইড তৈরি করে। 4 নম্বর বিক্রিয়াটি হচ্ছে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। এবং 5 নম্বর বিক্রিয়াটি হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট। এই ম্যাগনেসিয়াম নাইট্রেটকে যখন উত্তপ্ত করা হয় তখন আমরা জানি যে ম্যাগনেসিয়াম অক্সাইড 4 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি হয়। 6 নম্বর আমি বিক্রিয়াটি রেখেছি লেড নাইট্রেট। তুলনামূলক এই দুইটা বিক্রিয়া কিন্তু অনেকটা কাছাকাছি, মানে সেম বিক্রিয়াই, বাট এখানে আসলে মানে ধাতুটা আমরা ভিন্ন রেখেছি জাস্ট। তাহলে এটাতে যখন উত্তপ্ত করব তখন আমরা কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে লেড অক্সাইড পাবো, আর পাবো কি? 4 অণু হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। এবং এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে যেটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসতে দেখা যায়, সেটা হচ্ছে আমরা জানি যে যখন আমরা কপারের সাথে বা যে কোনো একটা ধাতু নিতে পারি, এখানে আমাদের এই লেভেল এসএসসিতে কপার ধাতু অথবা জিঙ্ক ধাতু এরকম ধরনের ধাতু নিতে পারি, যখন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেওয়া হয়, তখন কিন্তু কি তৈরি হয়? আমরা জানি এখানে কপার সালফেট তৈরি হয় এবং হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এবং কি তৈরি হয়? আরেকটা উৎপাদ হিসেবে আমি দেখতে পাচ্ছি এখানে আসলে পানি তৈরি হয়। কি তৈরি হয়? পানি। তো আমাদের পরীক্ষায় আসলে যে ধরনের কোশ্চিনগুলো করা হবে সেই কোশ্চিনগুলো হচ্ছে আপনাকে এটা বলে দিবে যে এক্স উৎপাদ। কি বলবে? এক্স উৎপাদ। তার মানে আপনাকে এই উৎপাদটা নাও দিতে পারে, এক্স উৎপাদ বলে দিতে পারে। দ্বিতীয়ত এখানেও এক্স উৎপাদ বলতে পারে, অথবা বলা হতে পারে যে এটা একটা এক্স উৎপাদ এবং এটি হচ্ছে ওয়াই উৎপাদ, এবং এইভাবে ধারাবাহিকভাবে আপনাকে এটা বলতে পারে যে এটা একটি এক্স উৎপাদ। তাহলে এই যে উৎপাদগুলো আছে, এই উৎপাদগুলো থেকে মানে উৎপাদগুলো আসলে কোন ধরনের উৎপাদ হবে, সেগুলো গ্যাসীয় উৎপাদ নিশ্চয় হবে, এরকম আপনাকে আইডেন্টিফিকেশন দেওয়া হবে যেগুলো গ্যাসীয় উৎপাদ। এবং এই পদার্থটির আসলে ব্যাপনের হার সম্পর্কে আপনাকে জানতে চাওয়া হবে। তাহলে ব্যাপনের হার সম্পর্কে জানতে চাওয়া হলে অবশ্যই আপনাকে সেই উৎপাদটা ভালো মতো আইডেন্টিফাই করতে হবে। আমরা আশা করি যে উৎপাদগুলো আইডেন্টিফাই করতে পেরেছি। এখন এগুলোর ব্যাপনের হার আপনি কেমনে আলোচনা করবেন? দেখা যাচ্ছে আপনাকে বলা হলো যে এই যে এক্স এবং ওয়াই এই দুইটি পদার্থের মধ্যে কোনটির ব্যাপনের হার সব থেকে বেশি হবে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে এইভাবে আর কি পরীক্ষা দেওয়া হয়। তাহলে এটা আমরা যেটা সলিউশন যেভাবে করব সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আপনি যে কাজ করবেন, যদি আমাদের বইয়ে হচ্ছে যে এরকম সূত্র বা এটা কেমনে ব্যাপিত হয় এরকম ভাবে আলোচনা করা হয়নি, সেটা শুধু নর্মালি বলা হয়েছে যে এটির ভর বেশি তাহলে কম ব্যাপিত হবে, এটির ভর কম তাহলে বেশি ব্যাপিত হবে। আসলে এটা কি কোনো নিয়ম মাফিক হয় নাকি নর্মালি হয়? আসলে এটা অবশ্যই এক নিয়ম মাফিক হয়, এবং হচ্ছে সেটি হচ্ছে বিজ্ঞানী গ্রাহামসের সূত্র অনুসারী হয়। তাহলে আমরা বলে দিতে পারি যে প্রাথমিক অবস্থায় হচ্ছে গ্রাহামসের সূত্রটা আমরা জানবো, এবং সূত্র জানার পর তার যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন অনুযায়ী যদি ব্যাখ্যা দিই তাহলে আমার মনে হয় সেটা সব থেকে ভালো হয়। তো প্রাথমিক অবস্থায় হচ্ছে আমরা এই যে ব্যাপনের হারটা ব্যাখ্যা করার আগে আমরা হচ্ছে গ্রাহামসের সূত্রটা জেনে নিব।
তাহলে বিজ্ঞানী গ্রাহামসের সূত্রটা কি? আমরা জানি যে 1846 সালে স্কটিশ স্কটিশ বিজ্ঞানী থমাস গ্রাহাম গ্যাসের ব্যাপন সম্বন্ধে কিন্তু একটা সূত্র দেন, যেটি হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র নামে পরিচিতি, যেটা হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ উভয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তিনি যে সূত্রটি বলেছিলেন সেই সূত্রটি ছিল হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় বা ব্যস্তানুপাতিক হয়। ওই গ্যাসের মোলার ভরের, কিন্তু মোলার ভর হবে, মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ব্যস্তানুপাতিক হয়। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু ভালো মতো মানে হচ্ছে সূত্র আকারে প্রকাশ করার চেষ্টা করি, আমরা জানি যে ব্যাপনের হারকে নরমালি হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং মোলার ভর বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা আসলে আণবিক ভর বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? এই মোলার ভরটা হচ্ছে যে মোলার যে আণবিক ভর, মানে সম্পূর্ণ যে ভরটা সেটার কথা বলা হচ্ছে। সেটা যদি অণু হয় তাহলে সেই অণুর সম্পূর্ণ আণবিক ভর, সেটা যদি পরমাণু হয় তাহলে সেই পরমাণুর পারমাণবিক ভর। তো নরমালি হচ্ছে মোলার ভর বলতে আমরা আণবিক ভরটা বুঝে থাকি, এবং এই আণবিক ভরটাকে নরমালি এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি এই যে বিজ্ঞানী গ্রাহামের এই সূত্রটাকে যদি আমরা হচ্ছে এই যে ইকুয়েশন আকারে প্রকাশ করি, তাহলে কিন্তু আমরা বলতে পারি আর 1/√m। তার মানে হচ্ছে এই যে ব্যাপনের হারটা আণবিক ভরের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়েছে। এটা মিন করে যখন আপনার আণবিক ভরের পরিমাণ বেড়ে যাবে তখন হচ্ছে আপনার ব্যাপনের হারটা কমে যাবে, এবং যখন আণবিক ভর কমে যাবে তখন ব্যাপনের হারটা কি হবে? ব্যাপনের হারটা হচ্ছে আপনার বেড়ে যাবে। এটাই হচ্ছে সেই সূত্রটা। আমরা এই পর্যন্ত লেখার পর এটাকে অ্যানালাইসিস করব। এবার মনে করুন আমাদেরকে এই 5 নাম্বার বিক্রিয়া দেওয়া হয়েছে, এবং এই 5 নাম্বার বিক্রিয়া দেওয়ার পর আমাদেরকে বলা হচ্ছে আসলে যে কোনটা বেশি ব্যাপিত হবে, এই যে এক্স এবং ওয়াই গ্যাসের মধ্যে কোনটা বেশি ব্যাপিত হবে, কোনটা কম ব্যাপিত হবে। আপনি এটার মতের পক্ষে আসলে যুক্তি উপস্থাপন করুন, বা এই ধরনের যখন কোশ্চেনগুলো হবে তখন আমরা যে কাজটা করব যে প্রাথমিক অবস্থায় হচ্ছে যে এই পর্যন্ত লিখে দিব, কেউ যদি পারে সালটা তো মাথায় রাখবো না, তো সমস্যা নাই। আমরা জাস্ট বলে দিব যে থমাস গ্রাহাম আসলে একটা গ্যাস ব্যাপনের একটি সূত্র দিয়েছিলেন, এবং সেই সূত্রটি ছিল এইটা। জাস্ট আমরা লিখে দেওয়ার পর এটাকে আমরা হচ্ছে যে এরকম ইকুয়েশনে প্রকাশ করব, এবং ইকুয়েশনে প্রকাশ করার পর এই যে গ্যাসগুলো রয়েছে গ্যাসগুলোর আমরা আণবিক ভর বের করব। তাহলে আণবিক ভর যদি বের করি, আমি যেহেতু এবার 5 নাম্বার আমাদের ইকুয়েশনটা নিয়েছি বা সমীকরণটা নিয়েছি, তাহলে এখান থেকে আমি 5 নাম্বারের জন্য আমি কি পাবো? এখানে পাচ্ছি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড পাচ্ছি, এবং আরেকটা কি পাচ্ছি? আরেকটা অক্সিজেন পাচ্ছি। তো নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি আমি বলি এর আণবিক ভর কত, আমরা জানি যে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 এবং অক্সিজেনের হচ্ছে 16 × 2। তাহলে আলটিমেটলি কত হচ্ছে? এটা হচ্ছে 14, 16 দুগুণে কত? 32। তাহলে এটা কত হচ্ছে? 32 আর 10 আর 4 46। তাহলে কত হচ্ছে? নাইট্রোজেন ডাইঅক্সাইডের হচ্ছে আণবিক ভর হচ্ছে 46। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আণবিক ভর 46। এবার কথা হচ্ছে যে এখানে তো আসলে সামনে 4 আছে, আমরা 4 নিব কিনা? আপনার সামনে যতই থাক না কেন সেটা নেওয়ার দরকার নাই। সেটা হচ্ছে তার কত মোল রয়েছে সেটা বোঝানো হয়েছে। জাস্ট আপনি কোনটা নেবেন? জাস্ট সংকেতটা নেবেন। এই যে যেমন আমরা সংকেতটা নিয়েছি, এখানে 46 পেয়েছি। তাহলে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভর আণবিক ভর পেয়েছি 46, এবং দ্বিতীয়ত আমাদের অক্সিজেন ছিল। তাহলে আমরা অক্সিজেনে কি করব? অক্সিজেনের আণবিক ভর বের করব। আমরা জানি অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। তাহলে এবার একটু লক্ষ্য করেন দেখি, এখানে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড ছিল, আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভরটা হচ্ছে 46, যেটা অক্সিজেনের থেকে বেশি। সো আমরা বলতে পারি নাইট্রোজেন ডাইঅক্সাইডের যেহেতু আণবিক ভরটা বেশি, সেক্ষেত্রে তার ব্যাপনের হার কম হবে। কারণ আমরা জানি যে এই সম্পর্কটা সেটাই মিন করতেছে যে আণবিক ভর যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে? ব্যাপনের হারটা কি হবে? কমে যাবে। তাহলে আমরা বলতে পারি যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের যেহেতু আণবিক ভর বেশি, তাহলে তার কি হবে? ব্যাপনের হার কমে যাবে। এবং অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের যেহেতু আণবিক ভরটা নাইট্রোজেন ডাইঅক্সাইডের চাইতে কম, তাহলে আণবিক ভর যেহেতু কম, তাহলে তার ব্যাপনের হার কি হবে? বেশি হবে। তো এইভাবে আমরা আর কি যুক্তি উপস্থাপনের মাধ্যমে এটাকে কি করব? এটাকে লিখে দিব। তাহলে আমার মনে হয় যে এটা সবথেকে বেটার অপশন হয়। তো এটা আমাদের মোটামুটি কোশ্চেন সলভ এটা হয়ে গেল, এবং আপনাকে পর্যায়ক্রমিকভাবে এটা যে কোনো একটা দিতে পারে, অথবা আপনাকে বলতে পারে
যে এরকম এই যে আমি যে সেখানে 7 নম্বর বিক্রিয়া রেখেছি এবং এখানে যে 1 নম্বর বিক্রিয়া রেখেছি, এখন আপনাকে এই দুইটা বিক্রিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলতে হবে। তাহলে আমরা জানি যে এখানে যে উৎপাদটা ছিল, 1 নম্বর বিক্রিয়ায় যে উৎপাদটা ছিল সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইথিন। এবং ইথিনের যদি আমরা আণবিক ভর বের করতে চাই, তাহলে আমরা যদি এখন 1 এবং হচ্ছে 7 নাম্বার বিক্রিয়ার যদি আমরা সলিউশন করি, যেখান থেকে যে গ্যাসীয় উৎপাদগুলো রয়েছে, এটা একটা গ্যাসীয় উৎপাদ এবং এখানে x একটা গ্যাসীয় উৎপাদ, যেহেতু দুইটা x হয়ে গেছে তাহলে আমি এটা y ধরে নিলাম। তাহলে এই যে x এবং y এর মধ্যে যে উৎপাদ রয়েছে তাদের ব্যাপনের হার আমাকে আলোচনা করার কথা বলা হবে। তো আমি সেটাকে কি করব? তাহলে 1 নম্বরে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। তাহলে এটা যদি আমি আণবিক ভর বের করি, তাহলে কার্বন কয়টা? দুইটা। তাহলে একটা কার্বন হচ্ছে 12, 12 দুগুনি 24, মানে নরমালি হচ্ছে কত পাবো? 24 পাবো। দুইটা কার্বনের জন্য 24। তাহলে হাইড্রোজেন কটা রয়েছে? হাইড্রোজেন 4টা রয়েছে, 4টার জন্য 4। তাহলে আলটিমেটলি কত হলো? 28 হলো, 28 গ্রাম। তাহলে 28 গ্রাম পার মোল পাইলাম এখানে। আর এখানে যে সালফার ডাইঅক্সাইড রয়েছে, এই সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি আমরা তার আণবিক ভর বের করি, তাহলে সালফারের কত? 32 এবং অক্সিজেনের কত? একটার জন্য 16, দুইটার জন্য 16 দুগুনি 32। তাহলে নরমালি আমরা কত পাচ্ছি? এটা পাচ্ছি হচ্ছে 64 পাচ্ছি। এবার কথা হচ্ছে যে আমাদের তো পারমাণবিক ভর মনে থাকে না। তাহলে আপনি কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে পারবেন না যদি আপনার পারমাণবিক ভর মনে না থাকে। আমরা কিন্তু পারমাণবিক ভর আসলে 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলোর পারমাণবিক ভর কত ইজি ওয়েতে মনে রাখা যায়, এটার কিন্তু ট্রিক্স আমাদের বেসিক কেমিস্ট্রি নামক একটা প্লেলিস্ট রয়েছে এবং আমরা ওই প্লেলিস্টে কিন্তু এগুলো সুন্দরভাবে আমরা আলোচনা করেছি। আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা পারমাণবিক ভর থেকে আণবিক ভর বের করাটা আপনার অনেক বেশি সুবিধা হবে। তাহলে এইভাবে আমি হচ্ছে যে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর পেলাম এখানে হচ্ছে 64 এবং হচ্ছে যে ইথিন ছিল, ইথিনের হচ্ছে 28। সো আমরা বলতে পারি এই ইকুয়েশনটাকে আমরা নিয়ে চলে আসবো এখানে, যে প্রাথমিক অবস্থায় আমরা হচ্ছে বিজ্ঞানী গ্রাহামসের সেই সূত্রটা আলোচনা করব, যে নির্দিষ্ট তাপমাত্রা চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার হয় ওই গ্যাসের মোলার ভরের যে বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়। তাহলে কি হবে? ব্যাপনের হারটা হবে মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার কথা হচ্ছে আমরা যদি এটাকে এখন আলোচনা করি, তাহলে আণবিক ভরের বিষয়টা আপনি একটু লক্ষ্য করেন এখানে। তাহলে আমরা কি পেলাম? আর 1/√m পাইলাম। এখানে আণবিক ভর আমি যদি সালফার ডাইঅক্সাইড বলি, সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি কার থেকে? ইথিনের থেকে। তাহলে আমরা বলতে পারি যে সালফার ডাইঅক্সাইডের যেহেতু আণবিক ভর বেশি, সেই ক্ষেত্রে এর ব্যাপনের হার কি হবে? কমে যাবে। এবং যে ইথিন ছিল আমাদের, এই ইথিনের আণবিক ভর তুলনামূলক হচ্ছে কম। তাহলে ইথিনের যেহেতু আণবিক ভর কম, তাহলে গ্রাহামসের সেই সূত্র অনুসারে আমরা বলতে পারি আণবিক ভর যেহেতু কম, তাহলে তার ব্যাপনের হার কি হবে? বেশি হবে। আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বুঝতে পারছি। এটা সিকোয়েন্সিয়ালি আপনাকে এইভাবে কোশ্চেন করা হবে এবং এই বিষয়গুলো আপনাকে এইভাবে সলিউশন করতে হবে। 1 নম্বর সিকিউ এর আন্ডারে যে 2 নম্বর কোশ্চেনটা ছিল সেটা আমরা একটু সলভ করব। তাহলে চলুন আমরা সেটা একটু সলভ করে ফেলি। তাহলে আমাদের 2 নম্বর যে কোশ্চেনটা ছিল, সেই 2 নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে আপনাকে স্পেসিফিক, মানে 1 এর আন্ডারে যে 2 ছিল সেটা হচ্ছে আপনাকে স্পেসিফিক গ্যাস দিয়ে দেওয়া হবে। স্পেসিফিক গ্যাসীয় পদার্থ দিয়ে দেওয়া হবে এবং সেই গ্যাসীয় পদার্থ থেকে আপনাকে আসলে ব্যাপনের হার জানতে চাওয়া হবে। ঘরে একই অবস্থা আপনাকে দিতে পারে যে হাইড্রোজেন দিতে পারে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন, তারপরে আপনাকে হিলিয়াম গ্যাস দেওয়া যেতে পারে, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া গ্যাস, এই ধরনের গ্যাসগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে এবং এই গ্যাসগুলো থেকে আপনাকে ব্যাপনের হার জানতে চাওয়া হবে। তাহলে এই গ্যাসগুলো থেকে যদি আপনি ব্যাপনের হার জানতে চান বা জানতে চাওয়া হয় আপনার কাছে, তাহলে কিন্তু আপনাকে যেটা সর্বপ্রথম জানতে হবে, এগুলোর কিন্তু আপনাকে তাদের পারমাণবিক ভর থেকে যে আণবিক ভরের বিষয়টা সেটা কিন্তু বের করতে হবে। তাহলে আণবিক ভরটা আপনাকে বের করতে হবে। যেমন হচ্ছে আমরা যদি এখানে দেখি হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে এখানে হচ্ছে 2 পাচ্ছি আলটিমেটলি, কারণ একটা হাইড্রোজেনের 1 2। তাহলে এবার হচ্ছে নাইট্রোজেনের আমরা জানি একটার জন্য হচ্ছে 14, তাহলে দুইটার জন্য কত হবে? 28 হবে। এবং অক্সিজেনের কত হচ্ছে? 32 হচ্ছে। ওজনের জন্য কত হচ্ছে? 3 16, একটার জন্য যেহেতু 16, তাহলে তিনটার জন্য কত? 3 16 48 হচ্ছে। হিলিয়ামের জন্য কত? 4 হচ্ছে। এবার সালফার ডাইঅক্সাইডের জন্য কত? আমরা জানি যে একটার জন্য 32, এখানে 32, তাহলে কত হচ্ছে? 64 হচ্ছে। তারপর সালফার ডাইঅক্সাইডের কত? 3 16 48, 48 আর 32 এ কত হয়? তাহলে আমরা যদি 48 আর 32 এর হিসাব করি, তাহলে কত পাচ্ছি? এটা 0 পাচ্ছি আর 4 আর 3 7 8, 80 পাচ্ছি আমরা। এখান থেকে কত পাচ্ছি? 80 পাচ্ছি। এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? নাইট্রোজেনের 14 আর 16 দুগুণে 32, তাহলে 14 আর 32 এ কত হয়? তাহলে এটা কত? 6 হয় আর 4 46 হয়। কত হয়? 46 হয়। এবং এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে কত পাচ্ছি? অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে 17 হয়। আপনাকে কার্বন ডাইঅক্সাইডে দিতে পারে। কার্বন ডাইঅক্সাইড যেটার ভর হচ্ছে দেখা যাচ্ছে 44।
তো আপনাকে এই ভরগুলো বের করে জানতে হবে, এবং ভরগুলো যদি আপনি বের করতে পারেন তাহলে কিন্তু আপনাকে যে কোনো গ্যাসের সাথে তুলনা করা হোক না কেন, আপনি এটার কিন্তু আসলে ব্যাপনের হার সম্বন্ধে বলে দিতে পারবেন। আপনাকে যদি এখন হচ্ছে এই যে দুইটা গ্যাসের মধ্যে তুলনা করতে বলা হয় যে এই দুইটা গ্যাসের মধ্যে আসলে কোনটা বেশি ব্যাপিত হবে, অথবা এই দুইটা গ্যাসকে আসলে সিকোয়েন্সিয়ালি আপনি সাজান যে কোনটার বেশি ব্যাপিত হবে কোনটার কম ব্যাপিত হবে, তাহলে আপনি যদি বলেন যে এইটার ভর, অ্যামোনিয়ার ভর আমি কিন্তু ক্যালকুলেশন করে পেয়ে গেছি 17 এবং কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44, তাহলে আমরা কি বলবো? আমরা জানি যে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র থেকে আমরা কি জানি যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার হয় ওই গ্যাসের মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এটা বলে আমরা কি বলবো? এটা লেখার পর আমরা বলবো যে যদি ব্যাপনের হারকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং হচ্ছে তার আণবিক ভরকে যদি এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে সম্পর্কটি দ্বারা কিরকম, এরকম। তাহলে এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে এই যে অ্যামোনিয়ার যে আণবিক ভর সেটা হচ্ছে 17, যেটা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, যেটা থেকে কম। তাহলে যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভর তুলনামূলক কম, তাহলে তার ব্যাপনের হার কি হবে? বেশি হবে। এবার যদি কার্বন ডাইঅক্সাইড বলি, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, যেটা হচ্ছে অ্যামোনিয়ার থেকে বেশি, তাহলে কার্বন ডাইঅক্সাইডের যদি ভরটা বেশি হয়েছে তাহলে তার কি হবে? তার ব্যাপনের হার কি হবে? কমে যাবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি, এবং এইভাবে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো করা হবে। কোশ্চেনগুলো আপনাকে দুইটার মধ্যে তুলনা করা হতে পারে, অথবা দেখা যাচ্ছে 3টা বা 4টা গ্যাস দিয়ে দেওয়া হবে, এবং এই 4টা গ্যাসকে বলা হবে যেগুলো কোনগুলোর ব্যাপনের হার বেশি হবে বা কম হবে, এগুলোকে আপনি সিকোয়েন্সিয়ালি সাজান। এটা হতে পারে, অথবা আপনাকে আরেক ধরনের কোশ্চেন করা হতে পারে। আমি যে আগে বিক্রিয়াগুলো লিখেছিলাম সেই বিক্রিয়াগুলোর সাথে স্পেসিফিক গ্যাস আপনাকে দিয়ে দেওয়া হবে। আগের বিক্রিয়াগুলোর মধ্যে যে কোনো একটা বিক্রিয়া দেওয়া হবে এবং আপনাকে স্পেসিফিক গ্যাস দেওয়া হবে যে এই গ্যাস এবং ওই বিক্রিয়া হতে প্রাপ্ত গ্যাস এক্স গ্যাস, এটার মধ্যে কোনটা বেশি ব্যাপিত হবে কোনটা কম ব্যাপিত হবে আপনার মতের পক্ষে যুক্তি দেখান। তাহলে কিন্তু আপনাকে এই বিষয়গুলো এভাবে সলিউশন করতে হবে। আশা করি আমরা এই টপিকটা বুঝে গেছি। তাহলে আমাদের যেহেতু 1 নাম্বার সিকিউর আন্ডার যে কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা জেনে গেছি, আমরা এখন দেখব হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বার আসলে কোশ্চেনগুলো কোন ধরনের হয়। আমাদের এখান থেকে যে 2 নাম্বার কোশ্চেনটা হয় সেই 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে পদার্থের তাপীয় ও শীতলীকরণ বক্ররেখা। আমরা বলেছিলাম যে এখান থেকে আসলে 2 ধরনের কোশ্চেন হয়। 2 ধরনের কোশ্চেন হচ্ছে এই বক্ররেখা থেকে 2 ধরনের কোশ্চেন কি? একটা হচ্ছে সাধারণ পদার্থের ক্ষেত্রে তাপীয় বক্ররেখা, এবং দ্বিতীয়ত হয় যেটা, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে তাপীয় বক্ররেখা। তাহলে তাপীয় বক্ররেখা এবং শীতলীকরণ বক্ররেখায় দুইটাই আসে, একটা হচ্ছে আপনার সাধারণ পদার্থের থেকে আসে এবং ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে আসে। তাহলে আমরা যদি প্রাথমিক অবস্থায় আমরা তাপীয় বক্ররেখাটা করে শেষ করব, তো সাধারণ পদার্থের ক্ষেত্রে তাপীয় বক্ররেখা সাধারণত সব থেকে বেশি এসে থাকে হচ্ছে, আমরা বলতে পারি যে এখানে আইসের যেটা রয়েছে আমাদের বইয়ে দেওয়া আছে এটা সবথেকে বেশি আসে, এবং আমরা আরো বলতে পারি এখান থেকে আরো কি কি আসতে পারে। এখান থেকে দেখা যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড আসতে পারে, অথবা আপনাকে ইউরিয়া দিয়ে দিতে পারে, ইউরিয়া এবং সালফার, এসব পদার্থ দিয়ে আপনাকে এই যে সাধারণ পদার্থের ক্ষেত্রে তাপীয় বক্ররেখা আপনাকে বলতে পারে। এবং ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে তাপীয় বক্ররেখার বিষয়টা যদি আপনাকে ভালো মতো জানতে ইচ্ছা করে, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ সম্বন্ধে আপনাকে জানতে হবে। এবার কঠিন অবস্থা থেকে সোজা যদি গ্যাসই হয়ে যায় সেটা তো ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থের আপনাকে উদাহরণটা ভালো মতো মাথায় রাখতে হবে। তো উদাহরণ আপনি ভালো মতো মাথায় রাখার জন্য একটা সিস্টেম ফলো করতে পারেন। আমি জাস্ট আপনাকে বললাম যে কান, এই কান থেকে আপনি এখান থেকে কি নিতে পারেন? আপনি নিতে পারেন হচ্ছে যে সলিড কার্বন ডাইঅক্সাইড আছে সেটা নিতে পারেন, 1 নম্বরে নিতে পারেন এটা। 2 নম্বরে আপনি নিতে পারেন ক দিয়ে হচ্ছে কর্পূর C10H16O। তাহলে ক এর কাজ শেষ। এবার আ দিয়ে আপনি জানেন যেখানে আসলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড রয়েছে, এবং আপনি 4 নম্বরে বলতে পারেন এই আ দিয়ে কি রয়েছে? আয়োডিন রয়েছে। এবং 5 নম্বরে আপনি বলতে পারেন এখান থেকে আরেকটা কি রয়েছে? 5 নম্বরে বলতে নিশাদল রয়েছে। নিশাদল কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। এবং 6 নম্বরে একটা পদার্থ রয়েছে সেটা হচ্ছে ন্যাপথলিন রয়েছে, C10H8। তাহলে মোটামুটি আমাদের বইয়ে এই 6টা পদার্থকে মানে হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ হিসেবে বলা হয়েছে। এই 6টা পদার্থ কিন্তু আমাদের মাথায় থাকা লাগবে, কারণ এই 6টা পদার্থের মধ্যে কখন কোনটা দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু আপনি যদি না বুঝতে পারেন যে এটা ঊর্ধ্বপাতিত পদার্থ, তাহলে কিন্তু আপনি এই শীতলীকরণ বক্ররেখাটা এটা বা হচ্ছে তাপীয় বক্ররেখা এটা আপনি করতে পারবেন না। তাহলে প্রাথমিক অবস্থায় হচ্ছে
আমরা সাধারণ পদার্থের ক্ষেত্রে আইসের বিষয়টা দেখব। আইসের কোশ্চেনটা কেমনে আসে, আমাদেরকে দিয়ে দেওয়া হবে যে বরফের ক্ষেত্রে তাপীয় যে বক্ররেখা রয়েছে সেটা আপনি আর কি গ্রাফে এটা আর কি গ্রাফে রিপ্রেজেন্ট করে এটার বর্ণনা দেন, মানে এই ধরনের কোশ্চেনটা করা হবে। তাহলে এই ধরনের কোশ্চেনটা যদি করা হয়, আমরা প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে কার করছি, বরফের তাপীয় বক্ররেখা করতেছি বা হিটিং কার্ভ করতেছি, বা কি করতেছি, হিটিং কার্ভ। তাহলে বরফের তাপীয় বক্ররেখা, তো আমি এটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করব। আমি এইভাবে একটা গ্রাফ আঁকার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এই যে এক্স অক্ষে আমি সময় নিলাম, সময়টাকে আমি টি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এখানে এখানে তাপমাত্রা নিলাম, তাপমাত্রা, এবং তাপমাত্রাটা নিলাম এখানে। এবার আমি হচ্ছে মনে করি যে আমি -20°C তাপমাত্রা বরফ নিয়েছি। তাহলে এখানে কত হবে, মাইনাস থেকে আমি একবারে 0 নিলাম, তারপরে নিলাম হচ্ছে 20, 20 এর পর কত হবে 40, 40 এর পর কত হবে 60, 60 এর পর হচ্ছে 80, 80 এর পর হচ্ছে 100, তারপর নিলাম হচ্ছে 100, মানে 120। ওকে ডান। তাহলে এইদিকে হচ্ছে আমি তাপমাত্রা ডিনোট করেছি এবং এদিক দিয়ে আসলে সময়ের কথা বলা হচ্ছে, যে এদিকে আসলে এক্স অক্ষে সময় আমরা রেখেছি। এখন আমরা যদি এই বরফকে তাপ দেওয়া শুরু করি, তাহলে তার -20°C তাপমাত্রার সেই বরফটা কি হবে, তাপ শোষণ করবে, এবং তাপ শোষণ করার পর এটা কি হবে, এটা হচ্ছে 15°C তাপমাত্রার বরফে কনভার্ট হবে। তাহলে 15°C তাপমাত্রা বরফে কনভার্ট হবে, আমি বরফে 15° বরফে এটাকে রাখলাম। এবার এখানে কি হলো, এখানে সেই এটা হচ্ছে বরফটা কি অবস্থায় ছিল, এটা কিন্তু কঠিন অবস্থায় ছিল এখানে, এবং কঠিন অবস্থা থেকে এখানে কি তার কোনো অবস্থার পরিবর্তন হয়েছে? আনসার হচ্ছে অবস্থার পরিবর্তন হয়নি, শুধুমাত্র এখানে তাদের যে তাপমাত্রার পরিবর্তনের বিষয়টা, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনটা হয়েছে। এবার এই 15°C তাপমাত্রার বরফকে তাপ দেওয়া হচ্ছে, বাট এর কোনো আসলে মানে তাপমাত্রার কোনো আসলে পরিবর্তন হচ্ছে না। এই ব্যাপারটা আসলে কি? তাহলে এই অবস্থান থেকে এই অবস্থান পর্যন্ত যখন আসলাম, তখন এই অবস্থাতে কিন্তু আসলে এই বস্তুটার তাপমাত্রার কোনো পরিবর্তন হলো না, শুধুমাত্র এখানে অবস্থার পরিবর্তন হলো, এবং অবস্থার পরিবর্তন হয়ে এখানে আমরা কঠিনও পাবো প্লাস হচ্ছে পানিও পাবো। যেহেতু আমি আইস নিয়েছি, আমি পানি পাবো, তাহলে কঠিন এবং তরল দুইটা অবস্থায় পাবো। তাহলে এখানে কিন্তু অবস্থার পরিবর্তন হওয়া শুরু করেছে। তাহলে এখানে আসলে কি এমন কি হলো যে বেশ কিছু সময় পর্যন্ত এখানে আসলে কি হলো না, তাপমাত্রা পরিবর্তন হলো না। সো আমরা বলতে পারি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপেক্ষিক সুপ্ততাপ গ্রহণ করেছে। এই আপেক্ষিক সুপ্ততাপটা কি, এটা হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ততাপ গ্রহণ করা হয়েছে এখানে। এই বরফটা এখানে কি 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 গ্রহণ করেছে, গলনের আপেক্ষিক সুপ্ততাপ গ্রহণ করেছে। তাহলে গলনের আপেক্ষিক সুপ্ততাপ গ্রহণ করেছে, এবং সেটার মান আমরা জানি যে বরফের ক্ষেত্রে যে এটার মান হচ্ছে 3,36,000 একক দশক শতক হাজার অযুত লাখ, 3,36,000 জুল পার কেজি। মানে এটা দিয়ে যেটা বোঝানো হয় যে 1 কেজি বরফকে তার কঠিন অবস্থা থেকে সম্পূর্ণ হচ্ছে 16°C তাপমাত্রার তরলে কনভার্ট করতে আপনার কিন্তু 3,36,000 জুল কি লাগবে, তাপ শক্তি লাগবে। এবার আমি যদি আসলে এই যে গলনের আপেক্ষিক সুপ্ত তাপের সংজ্ঞা দিই, তাহলে সংজ্ঞাটা কেমন হবে, যে কোনো পদার্থের গলনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে তার কঠিন অবস্থা থেকে সম্পূর্ণ পরিমাণ গলাতে যে পরিমাণ তাপের প্রয়োজন রয়েছে সেটাকে মেইনলি বলা হয় গলনের আপেক্ষিক সুপ্ততাপ। এবার কথা হচ্ছে এই গলনের আপেক্ষিক সুপ্ততাপ থেকে এটা যখন তাপ দেওয়া হচ্ছে, তখন এটা কিন্তু কি হবে, তাপমাত্রা বাড়তে থাকবে। তাহলে তাপমাত্রা যদি বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে গিয়ে এটা কোথায় থাকবে, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 100 পর্যন্ত উঠে যাবে। তাহলে এটার তাপমাত্রা যদি আমরা দেখি যে 100 পর্যন্ত উঠে গেছে, এবং 100 পর্যন্ত উঠার পরেও আমরা দেখবো যে এটা আসলে বেশ কিছুক্ষণ ধরে এটা তাপমাত্রা আর বাড়তেছে না। কি হচ্ছে না, বেশ কিছুক্ষণ ধরে এটা তাপমাত্রা আর বাড়তেছে না। তাহলে এখানে আবার কি হলো, এখানে ঠিক আপেক্ষিক সুপ্ততাপ গ্রহণ, এখানে কিন্তু এক ধরনের আপেক্ষিক সুপ্ততাপ সে গ্রহণ করেছে, এবং যে আপেক্ষিক সুপ্ততাপটা গ্রহণ করেছে সেটা আমরা বলতে পারি যে এখানে হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ গ্রহণ করেছে। আপেক্ষিক সুপ্ততাপ, এই যে বাষ্পীভবন আপেক্ষিক সুপ্ততাপ, এটা কিন্তু বরফের জন্য আমরা জানি যে 22,68,000, 22,68,000 একক দশক শতক হাজার অযুত লাখ কেজি দুধ। ইয়াস, তাহলে 22,48,000 জুল পার কেজি, এটা হচ্ছে বরফের আপেক্ষিক মানে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। তাহলে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ যদি কাকে বলা হয়, সেটা যদি আমাকে কোশ্চেন করা হয়, তাহলে আমরা সেটাকে কিভাবে আনসার করব, আমরা করব যে 100°C তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিবর্তন করতে বা বাষ্পে রূপান্তর করতে আমার যে পরিমাণ হচ্ছে তাপের প্রয়োজন হয়, সেটাকে বলা হয়
ওই পদার্থের জন্য বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি পানিকে আপনি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত করেন, তাহলে কি হবে? এটা পানির জন্য বা বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে 22,68,000 পেলাম। তাহলে আমরা এখানে যেহেতু পানি পেয়েছিলাম, এটাও কিন্তু পানি থাকবে। এবং এই অবস্থায় কি পাবেন আপনি? এই অবস্থায় পানিও পাবেন, বাষ্পও পাবেন। এই দুইটা অবস্থায় পাওয়া যাবে। তাহলে আমাদের গ্রাফটা যেহেতু বড় হচ্ছে, সেটা আমরা আর একটু সামনে নিয়ে যাই। তাহলে এবার কি হবে? এবার বেশ কিছুক্ষণ পর দেখা যাবে এটার তাপমাত্রা আবার কি হয়েছে? বাড়তে শুরু করেছে। তাহলে তাপমাত্রা যখন এটার বাড়তে শুরু করেছে, তখন এই অবস্থা আমরা কি পাবো? বাষ্প পাবো। কি পাবো? বাষ্প পাবো। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আমি যদি এটাকে ডিনোট করি ও দিয়ে, এবং এটাকে যদি বলি এ, এটাকে যদি বলা হয় বি, সি, ডি এবং ই, তাহলে আমাদের কি বলা হবে? আমরা বলবো যে ও থেকে এ পর্যন্ত আসলে তার তাপমাত্রা বাড়ছে, কিন্তু আসলে এখানে আসলে অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। 1 নাম্বার কোশ্চেন। তাহলে 1 নাম্বার আমরা পেয়ে গেলাম। এবং এ থেকে বি পর্যন্ত আসলে কি হয়েছে? এ থেকে বি পর্যন্ত তাদের তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র এদের অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে অবস্থার পরিবর্তন হয়ে এখানে কঠিন এবং পানি দুইটাই পাওয়া যাবে, এবং ও এই অবস্থায় কঠিন পাওয়া যাবে। এবার বি থেকে সি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, কিন্তু অবস্থার সেরকম পরিবর্তন হয় নাই। তাহলে এই অবস্থানে কি পাচ্ছি আমরা? এই অবস্থানে পানি পাচ্ছি। এবার সি থেকে ডি অবস্থানে কি পাচ্ছি? যে সি থেকে ডি অবস্থানে হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ গ্রহণ করেছে, এবং সি থেকে ডি এর মধ্যে আমরা পানিও পাই, বাষ্প পাই, এবং এখানে হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ গ্রহণ করে, এবং যেটা হচ্ছে আইসের জন্য জানি বা পানির জন্য জানি 22,68,000। এবং ডি থেকে ই পর্যন্ত কি হয়েছে? তার তাপমাত্রা বাড়ছে, এবং এই জায়গাতে হচ্ছে আমরা কি পাবো? বাষ্প পাবো। আশা করি আমরা গ্রাফটা ঠিক মতো বুঝতে পেরেছি। এখন আমরা দেখবো হচ্ছে শীতলীকরণ বক্ররেখা। তাহলে শীতলীকরণ বক্ররেখা যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের যে পানি থাকবে সেই পানির একটা নির্দিষ্ট টেম্পারেচার মানে দিয়ে দেওয়া হবে, সেটাকে বাষ্প আকারে এখানে দেওয়া হলো, এবং সেটা দেখা যাচ্ছে যে বলা হলো এটা হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি। তাহলে বা বাষ্প, জলীয় বাষ্প। তাহলে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলীয় বাষ্প হলে সেটাকে যখন আপনি শীতলীকরণ করবেন, আমরা কিন্তু শীতলীকরণ বক্ররেখা করতেছি। এখন কি করতেছি? আমরা কিন্তু আর আসলে তাপীয় বক্ররেখা না, এখন আমরা শীতলীকরণ বক্ররেখার কথা বলছি। শীতলীকরণ বক্ররেখা। তাহলে শীতলীকরণ বক্ররেখা যদি করি, তাহলে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমাকে জলীয় বাষ্প যদি দেওয়া হয়, তাহলে 20 ডিগ্রি থেকে কোথায় আসবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসার পর বেশ কিছুক্ষণ সময় ধরে দেখা যাবে যে এটার তাপমাত্রা আর কি হচ্ছে? তাপমাত্রা আর কমতেছে না। তাহলে আবার কি করা হচ্ছে এখানে? যে এটা পুনর্গঠিত হতে এই তাপটা দরকার হচ্ছে। জলীয় বাষ্পটা ছিল সেটা কিন্তু তরল হতে কনভার্ট হলো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে কনভার্ট হলো। এবার এটাকে যখন আরো তাপমাত্রা কমানো হবে, তখন একটা নির্দিষ্ট সময়ে এটা কিন্তু পৌঁছে যাবে কোথায়? এটা পৌঁছে যাবে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে এই যে আমাদের সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছে গেল, এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছানোর পর আমরা বেশ কিছু সময় পর্যন্ত দেখব যে এখানে এটা কি হচ্ছে না, এটা আসলে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। এটা ঠিকটা আমরা একটু আগে যেটা করলাম তাপীয় বক্ররেখা, সেটার কিন্তু বিপরীত অবস্থা। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে যে এই যে তরল ছিল, এই তরলটা থেকে কি হওয়া শুরু করছে? তরলটা আসলে কঠিন বরফ হওয়া শুরু করছে, যার জন্য এখানে আসলে কি হচ্ছে? পুনর্গঠিত হওয়ার জন্য আসলে তাপ কি করছে? তাপ শোষণ করা শুরু করছে। তার জন্য এখানে তাপমাত্রা এখন কি হয়নি? পরিবর্তন হয়নি। এবং এই অবস্থান থেকে আমরা এখানে দেখবো কি? এখানে আবার দেখবো যে মাইনাস, আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আইস নিয়েছিলাম, তাহলে এই অবস্থানে সেই অবস্থা হবে। তাহলে আমি যদি এটাকে ডিনোট করি, আপনি যদি বলেন এটা এ অবস্থান, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এবং এটা এফ অবস্থান। তাহলে আমি বলবো যে এ থেকে বি পর্যন্ত কি ছিল? এ থেকে বি পর্যন্ত ছিল গ্যাস, এবং বা গ্যাস বা জলীয় বাষ্প আপনি বলতে পারেন। কি ছিল? জলীয় বাষ্প ছিল, গ্যাসীয় অবস্থায় ছিল আর কি। এবং বি থেকে সি অবস্থানে কি পাবেন আপনি? বি থেকে সি অবস্থানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনি এখানে পানিও পাবেন প্লাস হচ্ছে জলীয় বাষ্প পাবেন বা গ্যাসীয় অবস্থা পাবেন, জলীয় বাষ্প। এবং সি থেকে ডি অবস্থায় আপনি কি পাবেন? শুধুমাত্র পানি বা তরল অবস্থা পাবেন। এবং ডি থেকে ই অবস্থানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে পানিও পাবেন, আবার হচ্ছে আইসও পাবেন, মানে কঠিন অবস্থা পাবেন। এবং ই থেকে এফ অবস্থা আপনি যেটা পাবেন শুধুমাত্র কঠিন পাবেন। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তাহলে তাপীয় বক্ররেখা এবং শীতলীকরণ বক্ররেখা আমাদের এটা যেভাবেই দেওয়া হোক না কেন, ইনশাল্লাহ আশা করছি এখন এটার কি আমরা সলিউশন করতে পারবো। এখন আমরা দেখবো হচ্ছে যে আপনাকে যদি আসলে তাপমাত্রা দিয়ে একটা পদার্থ দিয়ে বেশি তাপমাত্রার একটা পদার্থ দিয়ে দেওয়া হলো, যে তার গলনাঙ্ক দেখাচ্ছে একটা এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে অবশ্যই তাপমাত্রা দিয়েই করবেন। কিন্তু তাপমাত্রা দিয়ে করার ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে গ্রাফটা অনেক বড় করে ফেলবেন। আসলে এরকম না করে একটু ট্রিক্স খাটাই এটাকে ছোট করে ফেলবো আমরা। তাহলে সেটা কেমনে করা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আপনাকে দেখা যাচ্ছে দেওয়া হলো যে সোডিয়াম ক্লোরাইড দেওয়া হলো, এবং সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক আমরা জানি যে 801 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং এটার স্ফুটনাঙ্ক আমরা জানি যে 1465 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা।
তাহলে তাপমাত্রা আসলে এত বেশি তাপমাত্রা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আপনি তাপমাত্রাগুলোকে গ্রাফে রিপ্রেজেন্ট করার সময় খুব বেশি না দিয়ে, মানে অল্প ব্যবধানে বেশি বেশি ব্যবধান করে দিয়ে এটাকে আর কি ছোট করে ফেলবেন। যেমন আমি দিলাম এখানে y অক্ষ এবং এখানে কি দিলাম x অক্ষ। তাহলে আমি x অক্ষে কি দিব, সময় দিব, সময়টা t দ্বারা ডেনোট করলাম। আর এখানে দিব হচ্ছে তাপমাত্রা, কি দিব, তাপমাত্রা। তাহলে তাপমাত্রা আপনি 0°C তাপমাত্রা থেকে শুরু করতে পারেন। তাহলে 0°C তাপমাত্রা থেকে শুরু করে আপনি হচ্ছে 400 করে নিয়ে নেন। তাহলে এই যে নিয়ে নিলাম 400°C তাপমাত্রা। তাহলে এটা কিসে ছিল, এটা ডিগ্রি সেলসিয়াসে ছিল তাপমাত্রাটা। এবার হচ্ছে আপনি এখানে 800 নিয়ে নেন, তারপর কত নেবেন, 1200 নেন। তাহলে 12 আর 4 হচ্ছে 16। এই যে আমরা 1600 নিয়ে নিলাম। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আমাদের এই যে তাপমাত্রাকে যে ডিনোট করার বিষয়টা, এটা কিন্তু সংকুচিত হয়ে গেল। যে সময় দেওয়ার আপনার জাস্ট সময়টা ডিনোট করবেন, এখানে সময়কে মিনিট ঘন্টা এগুলো দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট এইভাবে দিবেন। তাহলে এটা 0°C তাপমাত্রা থেকে আপনি যখন সোডিয়াম ক্লোরাইডকে নিয়ে তাপ দেওয়া শুরু করবেন, তখন কিন্তু এটা কোথায় যাবে, এটা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট যে তার গলনাঙ্ক পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে গলনাঙ্ক ছিল 800 800 801 না, তাহলে আপনি পাশাপাশি নেন 800 একটু উপরে। তাহলে 800 যদি একটু উপরে নেন, তাহলে বিষয়টা কোথায় দাঁড়াবে, আপনি মনে করেন যে এই জায়গাতে 800 জাস্ট একটু উপরে। তাহলে এটা কিন্তু এটা কত হয়ে গেল, এটা কি 800 হয়ে গেল। তাহলে 800 থেকে একটু উপরে নেন, জাস্ট একটু উপরে নেন, এই যে 801। তাহলে 801°C তাপমাত্রা, এটা আমি মনে করলাম যে এটা 801°C তাপমাত্রা। তাহলে 801°C তাপমাত্রা এটা কি হবে, সে গলা আরম্ভ করবে। তাহলে এখান থেকে কি হবে, গলনের আপেক্ষিক সূত্র তাপ গ্রহণ করবে। সূত্র তাপ গ্রহণ করার জন্য তার একটা নির্দিষ্ট সময় দরকার হবে, এবং এই অবস্থান থেকে সে আবার তাপমাত্রা গ্রহণ করা শুরু করবে, এবং হচ্ছে 1400 কতদূর পর্যন্ত যাবে, 1465। তাহলে 1465 আপনি একটা ডিনোট করে নেন যে এই জায়গা পর্যন্ত 1465 হওয়ার চান্স রয়েছে বা একটু উপরে আছে। তাহলে এই পর্যন্ত নিলে আপনি কি করবেন, এই যে আপনি দেখে নেন যে এটা হচ্ছে, মনে করলাম যে এইটা হচ্ছে আমাদের সেই 1465, এই যে 1465। তাহলে 1465 কি তার স্ফুটনাঙ্ক না, তাহলে সে ফোটা শুরু করবে। তাহলে ফোটা শুরু করলে সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সম্পূর্ণটা কি হবে, বাষ্পে পরিণত হবে। এবং বাষ্পে পরিণত হওয়ার পর কি হবে, সেটা হচ্ছে তাপমাত্রা যখন বেড়ে যাবে, তখন এটা সেটা বাষ্প হয়ে এটা এখান থেকে বের হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি, তাহলে ও এ বি, এটা হবে সি, এটা হবে ডি, এটা হবে ই। তাহলে ও এ পর্যন্ত আপনি কি পাবেন, আপনি পাবেন হচ্ছে কঠিন, মানে কঠিন সোডিয়াম ক্লোরাইড পাবেন। এবং এ বি থেকে কি পাবেন, আপনি পাবেন হচ্ছে কঠিন প্লাস তরল পাবেন, কঠিন প্লাস তরল। এবং এ অবস্থায় কি পাবেন, তরল পাবেন। এবং সি থেকে ডি অবস্থায় কি পাবেন, তরল প্লাস কি পাবেন, তরল প্লাস বাষ্প পাবেন। এবং এখানে কি পুরোটাই আপনি কি পাবেন, পুরোটা হচ্ছে আপনি বাষ্প পাবেন। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এবং এই গ্রাফগুলো কিন্তু এভাবেই করতে হবে। এবং আরো বেশ কিছু পদার্থের গ্রাফ দেওয়া হবে, কিন্তু আপনি বিষয়গুলোকে এভাবেই যদি বুঝে থাকেন, তাহলে আপনাকে যে ধরনের গ্রাফগুলো দেওয়া হোক না কেন, এই সাধারণ পদার্থ থেকে, সেটা তাপমাত্রা দিয়ে হোক বা সময় দিয়ে হোক, আশা করি আপনি বিষয়টা করতে পারবেন। তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ। আমরা এখন দেখবো হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ। কি দেখবো, ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ। তো ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ, আপনি ঊর্ধ্বপাতিত পদার্থ আমাদের বইয়ে পর্যন্ত 6টা মোটামুটি পদার্থ দেওয়া আছে। এই পদার্থগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ কি, কারণটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফগুলো একটু ভিন্ন হয়। যেমন আপনি মনে করেন এটা এক্স দিলাম, এটা y অক্ষ দিলাম। তাহলে এটা দিলাম হচ্ছে তাপমাত্রা, এবং এটা দিলাম হচ্ছে সময়, কি দ্বারা ডিনোট করলাম। তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থ আপনাকে যে কোনো একটা দেওয়া হতে পারে, সলিড কার্বন ডাইঅক্সাইড, অথবা এখানে আপনাকে কর্পূর দেওয়া যেতে পারে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মানে যে কোনো একটা দিলে আপনি কি করবেন, সবার জন্য একটাই গ্রাফ। সেটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় মনে করুন যে আমি এখানে কি নিয়েছি, আমি মনে করেন যে আয়োডিন নিয়েছি। কি নিয়েছি, আয়োডিন, মানে আমাকে পরীক্ষাতে আয়োডিন দেওয়া হয়েছে। তাহলে আয়োডিন দেওয়া হলে প্রাথমিক অবস্থায় কি হবে, আয়োডিন হচ্ছে তাপমাত্রা গ্রহণ করবে। তো তাপমাত্রা গ্রহণ করার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি হবে, সে নির্দিষ্ট সময় পর্যন্ত সে তাপমাত্রা গ্রহণ করবে। এবং তাপমাত্রা গ্রহণ করার পর সে কি হবে, সে তার কঠিন অবস্থা থেকে তার অবস্থার পরিবর্তন করবে। তাহলে অবস্থার যদি পরিবর্তন করে, তাহলে যেহেতু ঊর্ধ্বপাতিত পদার্থের গলনাঙ্ক নেই, মানে হচ্ছে এটা গলে না, তাহলে কি হবে, তাহলে সে কঠিন থেকে গ্যাসে রূপান্তরিত হবে। এবং গ্যাসে রূপান্তরিত হওয়ার পর কি হবে, সেটা সম্পূর্ণ গ্যাস আকারে এখান থেকে উড়ে চলে যাবে। তাহলে আমরা বলতে পারি এখানে কঠিন অবস্থায় রয়েছে। তাহলে এখানে যদি কঠিন অবস্থায় থাকে, তাহলে এখানে কি পাবো আমরা, কঠিন প্লাস কি পাবো, গ্যাস পাবো। এবং এই অবস্থানে কি পাবো, এই অবস্থানে শুধুমাত্র গ্যাসীয় পাবো। তাহলে আমাকে বলা হবে, যদি আমি ডিনোট করি ও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ও এ বি, এটা হচ্ছে সি।
আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আমাদেরকে এখন যে কোনো পদার্থ দেওয়া হোক না কেন ঊর্ধ্বপাতিত পদার্থ থেকে জাস্ট এই গ্রাফটা আমরা করে দিব যে ও এ পর্যন্ত তাপ গ্রহণ করে তার তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা বাড়লে ও এ অবস্থায় সে কঠিন অবস্থায় থাকবে এবং এ বি অবস্থায় সে কঠিন গ্যাস দূরে থাকবে এবং বি সি অবস্থায় হচ্ছে শুধুমাত্র গ্যাসীয় পদার্থ হবো। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আমাদের 3 নম্বর কোশ্চেন হচ্ছে মিশ্রণের মিশ্রণের পৃথকীকরণ। মিশ্রণের পৃথকীকরণ। তাহলে মিশ্রণের পৃথকীকরণ থেকে আসলে কোন ধরনের কোশ্চেন গুলো হয়? আপনাকে নরমালি একটা হচ্ছে যে বেশ কিছু উপাদান দিয়ে দেওয়া হবে, যেমন মনে করুন যে সোডিয়াম ক্লোরাইড এবং এর সঙ্গে আয়োডিন দেওয়া হলো, এর সাথে আপনাকে সিলিকা দেওয়া হলো। আপনাকে বলবে যে এটাকে আসলে আপনি কেমনে পৃথক করবেন সেই বিষয়টার সঙ্গে আলোচনা করবেন। তাহলে এটাকে যদি আপনি কেমনে পৃথক করবেন এই বিষয়টা যদি আপনার সঙ্গে আলোচনা করা হয়, তাহলে আপনাকে এটা প্রাথমিক অবস্থায় একটা পাত্রে নিতে হবে। মনে করুন এরকম আমি একটা পাত্রে নিলাম। পাত্রে নেওয়ার পর এই সোডিয়াম ক্লোরাইড প্লাস আয়োডিন প্লাস হচ্ছে সিলিকা এখানে এক জায়গাতে দিয়ে এখানে আসলে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে নেড়ে একটা মিশ্রণ বানাই দিলাম। তাহলে পানিতে নেড়ে এটাকে যখন আমি একটা মিশ্রণ বানাই দিব, তারপর আপনাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট কন্ডিশন আপনাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট স্টেপ আমরা নিয়ে নিলাম যে এটাকে আসলে পরিস্রাবণ করব। পরিস্রাবণ বলতে আসলে ছাঁকনির যে বিষয়টা, তাহলে পরিস্রাবণ বা ছাঁকনির বিষয়টা করলে এখান থেকে কি হবে? এখান থেকে হচ্ছে সিলিকা কি হবে? সিলিকা বের হয়ে যাবে। মানে সিলিকা তো আমরা জানি যে এটা হচ্ছে মোটামুটি সলিড হয়ে থাকবে এবং এটার কণিকা আকারে থাকবে, তাই সিলিকা এখান থেকে কি হবে? বের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে সিলিকা যদি বের হয়ে যায় তাহলে আমাদের থাকে কি? আমাদের থাকে এখন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং পানি এবং থাকে কি? আয়োডিন। তাহলে এই 3টা পদার্থ থাকতেছে। তাহলে সেকেন্ড স্টেপে আমাদের কি করতে হবে? সেকেন্ড স্টেপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটারে এখন আসলে মানে তাপ দিতে পারি কোনো পাত্রে রেখে। তাহলে কোনো পাত্রে রেখে যদি তাপ দিতে চাই, আমরা তাপ দিতে চাই, এই বরাবর আমি পাত্রটা এই বরাবর রাখলাম। আমি প্রাথমিক অবস্থায় হচ্ছে গোলতলি ফ্লাক্স নিব। এইভাবে গোলতলি ফ্লাক্স নিলাম এবং এর মধ্যে থার্মোমিটার ঢুকাই দিতে হবে। মনে করলাম এটা হচ্ছে আমার থার্মোমিটার। এটা কি হবে? এই মিশ্রণটাকে এখানে দিয়ে দেবো। তাহলে মিশ্রণটা এখানে দিয়ে দিলে এখানে থাকলো। তারপরে আমরা থার্মোমিটার দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে। এটাকে যখন ক্লোজ করে দিব এখান দিয়ে আমাদের আরেকটা গোলতলি ফ্লাক্স নিতে হবে। এইভাবে একটা গোলতলি ফ্লাক্স নিলাম। এখানে হচ্ছে শীতল পানির প্রবাহ থাকবে। শীতল পানির প্রবাহ থাকবে এবং এটাকে আমরা হচ্ছে একটা ট্রাইপডের উপরে রাখলাম। কোথায় রাখলাম? ট্রাইপডে। তাহলে ট্রাইপডে যদি রাখি, ট্রাইপডে দিয়ে আমি এটারে তাপ দেওয়া শুরু করলাম। তাহলে ট্রাইপডে রেখে যদি আমি এটারে তাপ দেওয়া শুরু করি, তাহলে কি হবে? একটা নির্দিষ্ট তাপমাত্রায় এখান থেকে কি হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে পানি জলীয় বাষ্প হয়ে কোথায় যাবে? এখানে যাবে। এখান থেকে যেহেতু যাওয়ার রাস্তা নেই, এটা যেহেতু ক্লোজ, তাহলে সেই জলীয় বাষ্পটা এখানে সে কি হবে? পানিতে পরিণত হবে। তাহলে এখান থেকে পানিটা আলাদা হয়ে গেল। তাহলে আমাদের আয়োডিনের পরে যে আয়োডিন রয়েছে, আয়োডিন একটা নির্দিষ্ট তাপমাত্রায় দেখা যাচ্ছে যে মোটামুটি বলতে পারি 183 বা কাছাকাছি সামথিং এরকম তাপমাত্রায় এই আয়োডিনটা কি হবে? এই আয়োডিনটা বাষ্পীভূত হবে, বা আপনাকে তাপমাত্রাটার নাম মনে রাখলেও হবে। তো আপনি বলে দিবেন শুধুমাত্র যে আয়োডিনটা কি হবে? আয়োডিনটা বাষ্পীভূত হবে এবং এটা জানি এটা কি একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। আর যেহেতু এটা ঊর্ধ্বপাতিত পদার্থ, একটা নির্দিষ্ট তাপমাত্রায় এটা বাষ্পীভূত হয়ে এখান দিয়ে তো যাওয়ার রাস্তা নেই, তখন সেই আয়োডিনটা এখান থেকে গিয়ে এখানে কঠিন আয়োডিন আকারে, যেহেতু এখানে শীতল পানির প্রবাহ রয়েছে, এখানে কঠিন আয়োডিন আকারে আমরা কি পাবো? আয়োডিন পাবো। আমরা এখানে আয়োডিন সংগ্রহ করতে পারবো। এবং তাহলে আমরা কত পাইলাম? এটা হচ্ছে আয়োডিন পৃথক করলাম। এবার থার্ড স্টেপে আমরা যে কাজটা করলাম, যে থার্ড স্টেপে এর মধ্যে কিন্তু কি রয়েছে? সোডিয়াম ক্লোরাইড আপনি আলাদা করে এখান থেকে পেয়ে যাবেন। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এইভাবে আপনাকে মিশ্রণ থেকে আসলে পৃথকীকরণের যে বিষয়টা, সেই থেকে আপনাকে কোশ্চেন করা হতে পারে। এবং এখন আমরা দেখবো হচ্ছে এই অধ্যায়ের একটা অ্যাডভান্স লেভেলের ম্যাথ রয়েছে, যে ম্যাথটা আসলে আমাদের পরীক্ষা আসবে না, কিন্তু অনেক স্টুডেন্ট আসলে বিষয়টা জানতে চায়, এই জন্য আর কি করা। আমাদের এই অধ্যায়ের শেষ পেজে 2 নম্বর যে সিকিউটা রয়েছে, আপনি যদি 2 নম্বর সিকিউটা দেখবেন, ওই 2 নম্বর সিকিউ এর ক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে এরকম একটা নল দেওয়া আছে এবং নলের ক্ষেত্রে বলা হয়েছে যে অ্যামোনিয়া দেখা যাচ্ছে যে 60% ব্যাপিত হয়েছে এবং হচ্ছে HCl মোটামুটি হচ্ছে যে 40% ব্যাপিত হয়েছে, বা এটা হচ্ছে দ্রুত অতিক্রম করে এরা বিক্রিয়া করেছে। আসলে এটা কি কোনো আসলে সূত্র মাফিক হয়, নাকি নর্মালি এটা আসলে কোনো দেওয়া হয়েছে, এরকম কোনো বিষয় কিনা, এটা স্টুডেন্টরা অনেক সময় জানতে চায়। সেক্ষেত্রে আমি ম্যাথটা আমি আপনাদেরকে করে দেখাবো।
আমাদের এই ম্যাথটা সলিউশন করার জন্য আমাদের প্রাথমিক অবস্থায় ম্যাথের সলিউশনের জন্য একটা সূত্রের দরকার রয়েছে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে বিজ্ঞানী গ্রাহামসের যে গ্যাস ব্যাপনের সূত্র রয়েছে সেই সূত্রটা। তাহলে ওই সূত্রটা আমরা যদি একটু প্রতিপাদন করে নিই, যদিও আমরা গ্রাহামের গ্যাস ব্যাপনের সূত্রটা অলরেডি একটু করেছি, সেখান থেকে জাস্ট একটু প্রতিপাদন করে নিব। এবং সেখানে বলা হয়েছিল যে স্থির তাপমাত্রা ও চাপে বা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো একটি গ্যাসের ব্যাপনের হার হয় ওই গ্যাসের মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা কিন্তু একটু আগে সেই সূত্রটা দেখিয়েছি, তো সেখান থেকে আমরা একটু বাড়াই দিলাম। তাহলে একটু বাড়াই লিখবো যে ব্যাপনের হারকে আর দ্বারা প্রকাশ করলাম এবং আণবিক ভরকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, তাহলে এটাকে যদি আমি একটু সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে সমানুপাতিক ধ্রুবক উঠালে আমাদেরকে একটা কনস্ট্যান্ট নিতে হবে। তাহলে 1/√m। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে r ইন্টু √m ইজ ইকুয়াল টু হচ্ছে k। যদি এইরকম অবস্থা থাকে তার মানে হচ্ছে এই যে ব্যাপনের হার, কোনো গ্যাসের ব্যাপনের হার এবং আণবিক ভর, এই দুটার গুণফল কিন্তু অলওয়েজ কি হবে? একটা ধ্রুবক সংখ্যা হবে এবং সেই ধ্রুবক সংখ্যাটা হচ্ছে কে। তাহলে এরকম অবস্থা থাকলে এটা আমরা একটু বাড়ায় লিখতে পারি। বাড়ায় কি লিখতে পারি? যে r1√m1 ইন্টু হচ্ছে r2 √ হচ্ছে m2। তাহলে এখান থেকে আপনি আরেকটু কাজ করতে পারেন যে r1 ডিভাইডেশন বাই হচ্ছে r2 এবং √m2 ডিভাইডেশন বাই হচ্ছে m1। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র, যে সূত্র দিয়ে আমরা এই ম্যাথটাকে করে ফেলবো। তাহলে এখন হচ্ছে আমরা এই ম্যাথটা যদি করি, তাহলে আমাদেরকে যে কাজটা করা হবে, যে টোটাল আপনাকে বলা হবে যে এটা হচ্ছে এই যে টিউবটা না হয়েছে এটা হচ্ছে একটা গ্লাস টিউব এবং এই গ্লাস টিউবের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার এবং এই গ্লাস টিউবের এই যে ফিগার 01 রয়েছে, এখানে কি রয়েছে? এখানে রয়েছে যে অ্যামোনিয়ার দ্রবণ রয়েছে, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। এবং ফিগার যে 2 রয়েছে, এই ফিগার 2 এ রয়েছে HCl বা HCl এর দ্রবণ। এখানে দুইটা হচ্ছে কটন বা তোলা ঢুকিয়ে, তুলা দিয়ে চুবানোর পর এই যে আসলে এই যে ফাঁপা টিউবটা রয়েছে, এই ফাঁপা টিউবের দুই প্রান্ত আমরা কি করব? এই তুলা দ্বারা একসাথে নিয়ে কি করব? তুলা দ্বারা এটাকে কি করব? ভর্তি করে দেব। তাহলে তুলার দ্বারা যদি এটাকে মানে এইভাবে ভর্তি করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়, তখন কি হবে? তখন এখান থেকে এই যে অ্যামোনিয়ার দ্রবণ ছিল, এই অ্যামোনিয়ার দ্রবণ থেকে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হবে এবং HCl থেকে এখানে HCl গ্যাস ব্যবহৃত হবে এবং এটা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে? আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অ্যামোনিয়া প্লাস হচ্ছে HCl গ্যাস পরস্পরে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে সাদা ধোঁয়া তৈরি করে। কি তৈরি করে? সাদা ধোঁয়া। তো একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে এরা কিন্তু সাদা ধোঁয়া তৈরি করবে। দেখা যাচ্ছে এটা একটু বেশি ব্যাপিত হলো, এটা একটু বেশি ব্যাপিত হলো এবং এটা একটু কম ব্যাপিত হলো। কম ব্যাপিত হয়ে এই জায়গাতে আসলে সাদা ধোঁয়া তৈরি করলো। তাহলে এবার কথা হচ্ছে এই আসলে কতটুকু ব্যাপিত হয়েছে আমরা সূত্রের মাধ্যমে যে বিষয়টা দেখার চেষ্টা করব। তাহলে এই জায়গায় কি রয়েছে? সাদা গ্যাস ব্যাপিত হয়েছে। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা মনে করতে পারি যে এখানে যে ব্যাপনের হারের যে সম্পর্কটা সেটা আমরা একটু প্রাথমিক অবস্থায় নির্ণয় করব। তাহলে ব্যাপনের হারের সম্পর্কটা যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি, তাহলে এখান থেকে আমরা কিন্তু সেটা নির্ণয় করতে পারবো। আমরা মনে করে নিলাম যে অ্যামোনিয়া গ্যাস এর ব্যাপনের হার হচ্ছে R1 এবং হচ্ছে আণবিক ভর হচ্ছে M1। আর এটা আমাদের কি ছিল? HCl গ্যাস। HCl গ্যাসের ক্ষেত্রে ব্যাপনের হার নিলাম হচ্ছে R2, এটা নিয়েছে R1, এটা নিলাম R2। তাহলে এটার আণবিক ভর নিলাম হচ্ছে M2। তাহলে আমরা গ্যাস ব্যাপনের সূত্র অনুসারে যেটা জানি, গ্রাহামের গ্যাস ব্যাপনের সূত্র হতে আমরা পাই তাহলে বিজ্ঞানী গ্রাহামের গ্যাস ব্যাপনের সূত্র হতে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে R1 ডিভাইডেশন বাই হচ্ছে R2 √m2 ডিভাইডেশন বাই হচ্ছে M1। তাহলে এখান থেকে R1 ধরেছিলাম হচ্ছে R1 R2 লিখে দিলাম এখানে। তাহলে M2 বলতে আমরা কি পেয়েছিলাম? HCl এর আণবিক ভর। তাহলে এদের আণবিক ভরগুলো আমরা জাস্ট বসাই দিব। তাহলে ব্যাপনের হার তো R ধরেছি, আণবিক ভরটা কত? M1 ইজ ইকুয়াল টু যে এই যে অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17 এবং হচ্ছে এই যে HCl এর আণবিক ভর কত? তাহলে আর এটা হচ্ছে 36.5। তাহলে আণবিক ভরগুলো জাস্ট আপনি বসাই দেন। তাহলে আণবিক ভর যদি M1 বলেন, M1 এর কত পেলাম? 17 পেলাম। M2 এর কত? 36.5। তাহলে এটাকে রুট ওভার হবে বা আমরা বলতে পারি যে R1 ইজ ইকুয়াল টু, এটা আমাদেরকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে এটার মান কত পাওয়া যায়। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাই হচ্ছে 36.5 ডিভাইডেশন বাই হচ্ছে 17।
17 এটারে আমরা একটু রুট ওভার করে দিব। তাহলে রুট ওভার করলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে যে 1.65 এত। তাহলে R1 নিয়েছি, তাহলে এটা অবশ্যই কত হবে? R2 হবে। এটা কত হবে? R2 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে R1 এর ব্যাপনের হার R2 এর থেকে 1.465 গুণ বেশি ব্যাপিত হয়। তাহলে এখন আমরা আর কি করতে পারি? যে কাজটা করতে পারি, এইদিকে আমাদের কি ছিল? HCl ছিল, আর এদিকে আমাদের কি ছিল? অ্যামোনিয়া ছিল। ওকে ডান। তাহলে মনে করি যে HCl এখান থেকে যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা হচ্ছে x দূরত্ব। তাহলে অবশ্যই অ্যামোনিয়া কত দূরত্ব হবে? অ্যামোনিয়া হবে বাকি দূরত্বটা অ্যামোনিয়া অতিক্রম করবে। তাহলে আমরা যদি গ্যাস ব্যাপন থেকে বলি, তাহলে বাকিটা কত করছিল? বাকিটা অ্যামোনিয়া করছিল হচ্ছে 1.465x দূরত্ব অতিক্রম করেছিল। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা যদি বলি যে দুইজনের ব্যাপনের হার ইজ ইকুয়াল টু কত? 100 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে x প্লাস হচ্ছে 1.465x ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে 100 সেন্টিমিটার। বা আমরা বলতে পারি 2.465x ইজ ইকুয়াল টু হচ্ছে 100 সেন্টিমিটার। বা আমরা x ইজ ইকুয়াল টু বলতে পারি, x ইজ ইকুয়াল, এটা কি? এটা শর্ত মতে দিয়ে দেবো আমরা। কি দিব? শর্ত মতে দিয়ে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা কত বলতে পারি? 2.465। তাহলে উপরে কত ছিল? উপরে ছিল আমাদের 100। তাহলে আমরা যদি এটা x এর মান বের করি, x এর মান কত পাই? x এর মান পাই হচ্ছে 100 ডিভাইডেশন বাই হচ্ছে 2.465। তাহলে আমরা যে মানটা পাই মোটামুটি আমরা বললাম যে 40 পয়েন্ট সামথিং, বাট 40 আমরা ধরে নিলাম, 40.5 বাট 40 ধরে নিলাম আমাদের বইয়ের সঙ্গে মিলানোর জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে x যে দূরত্ব অতিক্রম করে সেটা। তাহলে x দূরত্ব আসলে কি অতিক্রম করেছিল? HCl না? তাহলে HCl যদি হয় তাহলে এটা আমাদের HCl দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের বাকি থাকলো কি? অ্যামোনিয়া গ্যাস। তাহলে অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটার ব্যাপনের হার তো আমাদের জানা রয়েছে। আপনি 100 থেকে এটা বিয়োগ করলে 60 পাচ্ছেন, অথবা চাইলে আপনি এটা গুণও করে দিতে পারেন। গুণ করে কত পাবেন? আপনি জানেন যে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হারটা ছিল হচ্ছে এটার থেকে কত গুণ ছিল? মানে হচ্ছে HCl এর থেকে ছিল 1.465। তাহলে আপনি বলতেন 1.465 ইন্টু হচ্ছে x এর মান কত? 40 না? তাহলে 40 দিয়ে ক্যালকুলেশন করলে আপনি একটা মান পেয়ে যাবেন। তাহলে ইন্টু কত ছিল? 1.465। তাহলে এটার মান পাওয়া যাচ্ছে প্রায় 59 পয়েন্ট সামথিং। আমরা আলোচনার সুবিধার্থে এটাকে 60 ধরে নিলাম। এই ছিল আমাদের সেই অ্যাডভান্স লেভেলের ম্যাথটা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে ফলো এবং লাইক দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।